আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা একটা করে টুর্নামেন্ট শেষ হচ্ছে। এই যে গতকাল শেষ হয়ে গেল এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালটা, এবং সেখানে বাংলাদেশ এ দল উঠেছিল ফাইনালে, পাকিস্তান শাহিনদের সঙ্গে ম্যাচটা তারা হেরে যায়, সুপার ওভারে গিয়ে হেরে যায়। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই ম্যাচটা শেষ হওয়ার পর আসলে আমার ইনিশিয়াল রিয়াকশনটা আমি সেই ভিডিওতে দিয়েছিলাম। তবে আজকে মূলত কথা বলতে চাইছি যে আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই এশিয়া কাপ যে রাইজিং স্টার্স টুর্নামেন্টটা হয়েছে, এখান থেকে বাংলাদেশের প্রাপ্তিগুলো কি সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। প্রাপ্তির দিকে যদি বলি, অবভিয়াসলি ফাইনালে পর্যন্ত উঠে যাওয়া সেটা একটা প্রাপ্তি অবশ্যই, কারণ সেখানে শ্রীলঙ্কা এ ছিল, আফগানিস্তান এ ছিল, ইন্ডিয়া এ ছিল, তাদের মতো দলকে পেছনে ফেলে ফাইনালে চলে আসা সেটাও একটা খুব খারাপ যে পারফরমেন্স বা খারাপ ডিল সেটা নয়। তবে এই পর্যন্ত আসার পেছনে পুরো দলের যে একটা দারুণ কৃতিত্ব সেটা কিন্তু না। ইট ওয়াজ নট আ ভেরি গুড টিম পারফরমেন্স ওভারঅল। আমার কাছে মনে হয় যে আকবর আলী অ্যাজ এ ক্যাপ্টেন, তার যতটুকু রেপুটেশন ছিল, আমার কাছে মনে হয় না যে তিনি ক্যাপ্টেন্সি দিয়ে সেই রেপুটেশনটা রক্ষা করতে পেরেছেন এই টুর্নামেন্টটায়। তার নিজের পারফরমেন্সও খুবই খারাপ ছিল বলতে গেলে, ব্যাট হাতে ইট ওয়াজ নট গুড অ্যাট অল। কিপিংয়ে তিনি বেসিক কিছু ভুল করেছেন, ক্যাচ ড্রপ থেকে শুরু করে একটা ক্রিটিক্যাল মোমেন্ট ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটায় আসলে সুপার ওভারে যাওয়ারই কথা না, সেটা সুপার ওভার গিয়েছে কারণ আকবর আলী একটা ভুল করে বসেছিলেন, তার ব্রেন ফেড হয়েছিল, বলেছেন পরবর্তীতে সেটা। সুতরাং চাপটা তিনি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ উইকেট কিপার, অ্যাজ এ ব্যাটার ঠিকমতো আসলে গ্রহণ করতে পারেননি। সো ইট ওয়াজ আ ব্যাড টুর্নামেন্ট ইন টার্মস অফ ক্যাপ্টেন্সি, ইন টার্মস অফ আকবর আলীস পারফরমেন্স। আরও কিছু সিনিয়র ক্রিকেটাররা ছিলেন যাদের আসলে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। ফর এক্সাম্পল মাহিদুল অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, জিশান আলম, যাকে কিনা প্রত্যেকটা টুর্নামেন্টেই সুযোগ দেওয়া হচ্ছে, তিনিও কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি। স্টার্ট পেয়েছেন, স্টার্ট বড় করতে পারেননি। তবে সবচেয়ে বড় যে ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিষয়টা, যে বাংলাদেশ এ দলে এই ধরনের ইয়াং প্লেয়ার যারা রয়েছেন, যারা ইয়াং ক্রিকেটাররা রয়েছেন, তারা কিন্তু ফিল্ডিং এফোর্টে খুবই বাজে অবস্থা তাদের আমরা দেখেছি। তারা প্রচুর ক্যাচ মিস করেছেন, প্রায় প্রতি ম্যাচে আমরা ক্যাচ ড্রপ করেছি। সেটা আমাদের জন্য অবশ্যই খুবই দুঃখজনক একটা দিক। তবে ভালো দিকও রয়েছে, সেই ভালো দিকগুলো নিয়ে আসলে কথা বলতে চাই, কারণ এই সামনে বিপিএল আসছে, তারপর আসছে টি20 ওয়ার্ল্ড কাপ। সো বিপিএলটা নিয়ে এখন আলাদা একটা ডেফিনেটলি কথাবার্তা বলার সুযোগ রয়েছে, যদিও এখনও নিলামটা শুরু হয়নি। নিলাম হওয়ার কথা ছিল ইনিশিয়ালি 18 তারিখ, তারপর ঘুরে গেল 21 তারিখ, তারপর হলো 23 তারিখ, এবং এখন শুনছি যে এটা নাকি 30 তারিখে গিয়ে অনুষ্ঠিত হবে। সো দেখা যাক শেষ পর্যন্ত নিলাম অনুষ্ঠিত হয় কিনা, তারপরে বিপিএলটাই বা অনুষ্ঠিত হয় কিনা, সেটা নিয়ে খানিকটা এখনও কিন্তু জল ঘোলা রয়েছে। তবে যদি বিপিএলটা হয়, যদি নিলামটা হয়, আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি যে 5টা দল এবারে বিপিএল খেলার কথা, সেই 5টা দল ডিরেক্ট সাইনিংয়ে 5-5 করে 10 জন লোকাল প্লেয়ারকে তারা অলরেডি নিয়ে ফেলেছে, এবং নিলামে কিন্তু অন্যান্য প্লেয়াররা উঠবেন এবং তাদেরকে এই 5 দল থেকে বাছাই করে নেওয়া হবে। নিলামে উঠবেন তারা, তাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে বিড করে। সো এবারের বিপিএলে আসলে নিলামে কাদের কাদের দাম বেশি উঠতে পারে এই এ দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে, সেটা নিয়েই কিছু আলোচনা করা যেতে পারে। প্রথম যে খেলোয়াড়টার নাম বলবো, তিনি আসলে এবারের টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে যেতে পারতেন যদি বাংলাদেশ ফাইনালটা জিততো, এবং তার নাম হচ্ছে রিপন মণ্ডল। গত 2-3 বছর ধরে রিপন মণ্ডল কিন্তু ওই টি20 সার্কিটে বেশ আলোচিত একটা নাম। বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজেও হঠাৎ হঠাৎ তাকে ডাকা হয়, দুবাইতে কিংবা অন্যান্য এরকম টি10 লিগে হলে দেখা যায় যে রিপন মণ্ডলকে ডাকা হচ্ছে, এবং অনেকে অবাক হতেন যে 2022-23-এ শেষ করা রিপন মণ্ডল আন্ডার-19 লেভেল শেষ করেছেন। তারপর তিনি আসলে যতটা না ডোমেস্টিক ক্রিকেটে খেলেছেন, তার চেয়ে বেশি তাকে নিয়ে আলোচনা এত হচ্ছে কেন, বা তিনি কতটুকু স্পেশাল, সেটা নিয়ে কিন্তু খানিকটা জল্পনা কল্পনা ছিল। মোস্টলি বিকজ তার পরিসংখ্যানগত দিক থেকে তিনি অতটা ভালো করতে পারেননি। টি20 ক্রিকেটের স্পেশালিস্ট হিসেবে তাকে ধরা হতো, পেস বোলার হিসেবে, তবে এক্সপেন্সিভ ছিলেন। তার টি20 ক্যারিয়ারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বেশ এক্সপেন্সিভ সাইডে তিনি থাকেন। তবে রিপন মণ্ডল একটা ইন্টারভিউ দিয়েছিলেন প্রায় 2 বছর আগের ঘটনা, এবং সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমি 6 বলে 6টা ইয়র্কার চাইলে মারতে পারি। সো এই ধরনের কনফিডেন্স কিন্তু আমরা আগেও শুনেছি, এর আগেও অনেকে বলেছেন। সাইফুদ্দিনও একটা সময় বলেছিলেন তার ইয়াং এজে, তানজিম সাকিবও একবার বলেছিলেন যে তিনি এই কাজটা করতে পারেন। বাট দিন শেষে টানা করে যাওয়াটা তো খুব ডিফিকাল্ট একটা কাজ। তবে রিপন মণ্ডল তিনি আসলে এটাকে একটা আর্টে নিয়ে এসেছেন। এবারের যেই রাইজিং স্টার্স এশিয়া কাপটা হয়েছে, সেখানে কিন্তু তিনি এমন ধরনের কিছু বোলিং করেছেন, আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটেই তাক লেগে গেছে। এবং তিনি ন্যাশনাল টিমে বাংলাদেশের আসেন বা না আসেন, বা কখন আসেন আমরা জানি না, হয়তো সময়ের ব্যাপার। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো তার দিকে ডেফিনেটলি নজর রাখবে, এবং কেন তাকে নিয়ে আলোড়নটা ছিল গত 1-2 বছর ধরে, সেটাও আসলে আমরা টের পাচ্ছি একটু একটু করে। কারণ তার কিছু স্পেসিফিক স্কিল আছে যেটা আসলে তিনি খুবই অ্যাকুরেসি নিয়ে, খুবই কনসিস্টেন্টলি, এবং সবচেয়ে বড় কথা আন্ডার প্রেশার করতে পারেন।
আপনি ইন্ডিয়া ম্যাচটার কথা অ্যাজ এন এক্সাম্পল ধরতে পারেন, যে সুপার ওভারে তিনি যেভাবে বল করেছেন, 0 রানে ইন্ডিয়াকে অল আউট করে দেওয়া, 2টো উইকেট 2টো ইয়র্কারে নেওয়া, এগুলো কিন্তু দুর্দান্ত ব্যাপার। এবং রিপন মন্ডল এই পাকিস্তানের সাথে ফাইনালেও কিন্তু পাকিস্তান শাহিনজের সঙ্গে শুরুর 2টো ওভার ভালো বল করেছেন। শেষে যখন থার্ড ওভারে এসে তিনি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলেন, একটু শর্ট বল, একটুখানি কাটার ধরনের ডেলিভারি দেওয়ার চেষ্টা করছিলেন, লেন্থে বিট করার চেষ্টা করছিলেন, তখন কিন্তু ব্যাটাররা তাকে মেরেছেন, এক্সপেন্সিভ হয়েছিলেন। তারপর তিনি ফিরে আসলেন একটা কঠিন সময়ে, মাত্র 2টো রান খরচ করে তিনি ওই ওভারে 3টা উইকেট তুলেছেন। তার স্পেলের শেষ ওভারটায় তিনি 3 উইকেট তুলেছেন, শেষ করেছেন 25 রানে 3 উইকেট 4 ওভার থেকে। ফাইনালে গিয়েও তিনি কিন্তু ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে যেতে পারতেন যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। যাই হোক, রিপন মন্ডলের ওভারঅল পারফরমেন্স তাকে এই টুর্নামেন্টের বেস্ট বোলারের যেই প্রাইজ সেটা অবশ্যই দিয়েছে। তিনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, 11টা উইকেট তিনি তুলেছেন 5 ম্যাচ থেকে। এবং রিপন মন্ডলের ওভারঅল পারফরমেন্সটা আসলে খুবই নজর কেড়েছে। পেসারদের মধ্যে তিনি অবশ্যই সেরা পারফরমেন্সটা দিয়েছেন। যেখানে উইকেটটা আস্তে আস্তে স্পিন বান্ধব হয়ে যাচ্ছিল, সেই জায়গাটায় রিপন মন্ডল টপ উইকেট টেকার হয়েছেন এই টুর্নামেন্টটায়। সো কুদোস টু রিপন মন্ডল। এবং আমার কাছে মনে হয় যে সামনের যে বিপিএলটা আসছে, এখানে রিপন মন্ডলকে বেশ চড়া দামে কোনো না কোনো একটা ফ্র্যাঞ্চাইজি নেবে। আমি মোটামুটি নিশ্চিত যে রিপন মন্ডলের জন্য একটা হাই স্টেক্স থাকবে। তিনি যে ফর্মে আছেন, যে ছন্দে আছেন, যে ধরনের বোলিংটা তিনি করতে পারছেন, আমার মনে হয় যে বাংলাদেশ নতুন একজন ফাস্ট বোলারের উপর ইনভেস্ট যদি করতে চায়, ফ্র্যাঞ্চাইজিগুলো আমার মনে হয় তাকে নেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবে। তো দেখা যাক তিনি কোন ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে ঠেকেন শেষ পর্যন্ত। বাট তিনি একটা ভালো দল পেয়ে যাবেন, মানে একটা দল পেয়ে যাবেন ফর শিওর, এবং তিনি মোস্ট লাইকলি স্টার্টও করবেন সেই দলটার জন্য। রিপন মন্ডলের পরে আসি আরেক পেসারের কথা, আব্দুল গাফফার সাকলাইন, যার মূলত ক্রিকেটের সিস্টেমের বাইরে থেকে আসা একটা রেপুটেশন রয়েছে যে তিনি আসলে টেপ টেনিস খেলে খেলে তারপরে এই পর্যায়ে এসেছেন। তবে আব্দুল গাফফার সাকলাইনকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম এনসিএল টি20-তে, এবং এই টুর্নামেন্টটায় তিনি এতটা ভালো পারফর্ম করেছেন রংপুরের হয়ে, যারা চ্যাম্পিয়ন হয়েছিল শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টে। সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে একজন খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই কি বলবো, খেলাটাকে এনজয় করেন এরকম একজন ক্রিকেটারকে আমরা হয়তো পেতে যাচ্ছি। তার শারীরিক গঠন দেখলে আপনার মনে হবে যে ফিটনেস নিয়ে কিছু কি কাজ করার তার রয়েছে কিনা। বাট গতকাল শাহিনজের সঙ্গে বাংলাদেশ যখন প্রথম বলটা করলো, সেখানে তিনি যেভাবে আন্ডার আর্ম করে রান আউট করেছেন, তারপর আসলে আপনার বুঝতে বাকি নেই যে তিনি আসলে ম্যাচের মধ্যে ইনভলভ থাকেন, অ্যালার্ট থাকেন। তার শারীরিক গঠন যেমনই হোক না কেন, তিনি প্রথম বলে যেভাবে আসলে রান আউটটা কমপ্লিট করেছেন ডিরেক্ট হিটে, সেটা কিন্তু বলাই যায় যে তিনি তার লেভেলের জন্য যতটুকু ফিটনেস রাখা দরকার এবং যতটুকু এনথুজিয়াজম থাকা দরকার, মাঠে যতটুকু প্রেজেন্স থাকা দরকার, সেটা কিন্তু তিনি রাখেন। ফিল্ডিংয়ের সময়ও রাখেন, বোলিংয়ে তো অসাধারণ বোলিং করেছেন তিনি। এবং তার মূল যেই ব্যাপারটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পেস ভ্যারিয়েশন তিনি করতে পারেন। তার যে স্লোয়ার ডেলিভারিগুলো আছে, বেশ কিছু ডিফারেন্ট টাইপের স্লোয়ার ডেলিভারি তিনি করতে পারেন, এবং সেখানেই তিনি ব্যাটারদেরকে পরাস্ত করেছেন বারংবার এই পুরো টুর্নামেন্টে। 5 ম্যাচ থেকে নিয়েছেন যদিও মাত্র 5 উইকেট আব্দুল গাফফার সাকলাইন, তবে ইকোনমি তার ছিল 6.57, অর্থাৎ মাত্র 6.5 প্লাস একটা জিনিস। এবং তিনি ডেথ ওভার্সে বল করেছেন, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ম্যাচে তিনি লাস্ট ওভারগুলো বল করতে এসেছেন। সো তার কাছ থেকে এই পারফরমেন্সটা অনেকটাই সারপ্রাইজিং ছিল। অনেকে যারা তাকে চেনেন না এখন নিশ্চয়ই চিনছেন, এবং আমার কাছে মনে হয় যে এবারে বিপিএল এ আব্দুল গাফফার সাকলাইন কোনো একটা দল ডিজার্ভ করেন। অনেক পেসার আছে, আমরা জানি অনেক অপশনস আছে, অনেকেই হয়তো নিতে হবে, বাট নিলেও ম্যাচ খেলার সুযোগ পাবেন কিনা, মাত্র 5টাই টিম রয়েছে। তবে আব্দুল গাফফার সাকলাইন আমার মনে হয় হি ডিজার্ভ সামথিং। এই টিমের সাথে তার যে পারফরমেন্সটা ছিল, এটার কারণে বিপিএল এ তার বিডটা বেড়ে যেতে পারে বলে আমার ধারণা। এবারে আসি হাবিবুর রহমান সোহানের কথায়। হাবিবুর রহমান সোহান কম্পারেটিভলি ওয়েল নোন আমাদের সবার মধ্যে। টপ অর্ডারে ব্যাটিং করেন, ধুমধুমার ব্যাটিং করেন, রকস্টার ধরনের বড় বড় শট তিনি খেলতে পছন্দ করেন, বল 1 থেকে বড় বড় শটে যান, এবং সে কারণেই তিনি লিস্টে ক্রিকেটে বাংলাদেশের যে কুইকেস্ট সেঞ্চুরি আছে, 49 বলে সেঞ্চুরি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি করেছেন। বিপিএল এর আগে 2-3টা মৌসুম খেলেছেন, সেখানে প্রত্যেকবারই দেখা গেছে কয়েকটা ইনিংসে তিনি তার বড় হিট করার যে ক্ষমতা সেটা দেখিয়েছেন। এবং এনসিএল টি20তেও তিনি খুবই ভালো পারফর্ম করেছেন এবারে টুর্নামেন্টটায়। মাহমুদুল হাসান জয়ের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং খুবই ভালো স্ট্রাইক রেট মেনটেন করেছেন। হাবিবুর সোহানকে যখন ক্যারি করে নেওয়া হয়েছে এবার এশিয়া কাপ রাইজিং স্টার্সে, তিনি বাংলাদেশের বেস্ট ব্যাটার ছিলেন। অ্যাজ অ্যান ওপেনার তিনি 183 স্ট্রাইক রেট মেনটেন করেছেন এই পুরো টুর্নামেন্টে। বাংলাদেশের পক্ষে টি20র ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি, 35 বল থেকে 100 করেছিলেন তিনি। এবং এছাড়াও ইন্ডিয়ার এগেনস্টে খুবই ইম্পর্টেন্ট একটা সময় 50 করেছেন। প্রায় প্রত্যেকটা ম্যাচে স্টার্ট এনে দিয়েছেন দলকে, শুধু এক আফগানিস্তান ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই তিনি কিন্তু রান পেয়েছেন। এবং ভাইভাব সূর্যবংশী, যাকে নিয়ে বলা হতো যে তিনি 6 হিটিং মেশিন, ইন্ডিয়ার পক্ষে তিনি খেলেছেন এবারে রাইজিং স্টার্সে, তার চেয়েও বেশি ছক্কা এই হাবিবুর রহমান সোহান হাঁকিয়েছেন। সো ডেফিনেটলি তার স্টেকসটা একটু বাড়িয়ে নিয়েছেন। কোনো না কোনো বিপিএল দল তাকে হয়তো নিতই, তবে এখন হয়তো আর একটু চড়া দামে নিতে হবে, কারণ তার জন্য একটা কম্পিটিশন লেগে যেতে পারে। এবং টপ অর্ডার ব্যাটিংয়ে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা কাজ হয় একজন ওপেনারের, এবং সেই কাজটা হাবিবুর রহমান সোহান যেই টিমেই থাকুক না কেন, তিনি যে ধরনের ফর্মে আছেন, আমার মনে হয় তাকে নেওয়ার জন্য একটা কারাকারি পড়ে যেতে পারে এবারের বিপিএলে।
এস এম মেহরবের কথা দিয়ে শেষ করতে চাই। এস এম মেহরবকে নিয়ে ইতিমধ্যেই আলাদা একটা ভিডিওতে আলোচনা করেছি, তার ব্যাকগ্রাউন্ড কি, সে আসলে কি কি করতে পারে এবং সোফার তার পারফরমেন্স কেমন ছিল। সেমিফাইনালি ইন্ডিয়ার এগেনস্টে দুর্দান্ত একটা নক তিনি খেলেছিলেন, 18 বল থেকে 48 রানের, এবং বল হাতেও ভালো বল করেছিলেন। এই ফাইনালে এসেও মেহরব কিন্তু ভালো বল করেছেন, 4 ওভার বল করে 28 রান দিয়েছেন, একটা উইকেটও পেয়েছেন। ওভারঅল এই টুর্নামেন্টে 5 ম্যাচ থেকে 5টা উইকেট উইথ অ্যান ইকোনমি অফ 5.8, সরি 6.8, অর্থাৎ 7-এরও নিচে তিনি ইকোনমি দিয়ে বল করেছেন এবং তার ব্যাটিংটাও এফেক্টিভ ছিল। গতকাল যতক্ষণ পর্যন্ত তিনি অন্তত উইকেটে ছিলেন, রাকিবুলের সাথে মনে হচ্ছিল তারা ম্যাচটা বের করে নেবেন। আলটিমেটলি অবশ্য রিপন মন্ডল আর সাকলাইনকেই ব্যাট হাতে ম্যাচটা টাই করাতে হয়েছিল এবং সুপার ওভারে খেলাটা গিয়েছিল। আমি একটু অবাক হয়েছি যে এস এম মেহরবকে কেন সুপার ওভারে সুযোগ দেওয়া হয়নি। তিনি কিন্তু একটা সুযোগ ডিজার্ভ করতেই পারতেন, একটা লেফট হ্যান্ডের ব্যাটার, একটা ডিফারেন্ট অপশন তিনি আসলে নিয়ে যেতে পারতেন। বাংলাদেশ ওয়েন্ট উইথ সাকলাইন, জিশান অ্যান্ড হাবিবুর রহমান সোহান। আমি জানি না সেখানে মেহরবকে ডেফিনেটলি নেওয়া যেত। সো মেহরবের যে বিষয়টা, আমার কাছে মনে হয় যে গতবার তিনি দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন অলরেডি এবং ভালো পারফর্মও করেছেন। আপনার মনে থাকার কথা, বল হাতে বেশ ভালো করেছিলেন, ব্যাট হাতে খুব একটা সুযোগ পাননি। তবে তার ব্যাটিংয়ের প্রাওয়েসটা তিনি যেহেতু এবার দেখিয়ে দিয়েছেন, আমার মনে হয় তারও কিন্তু একটা স্টক বেড়ে যাওয়ার সুযোগ আছে। একটা বোলিং অলরাউন্ডার যদি নেয়ার প্রয়োজন হয়, যে নতুন বলেও বল করতে পারে প্লাস লেট মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে, এস এম মেহরব কিন্তু অনেকের চেয়ে এগিয়ে থাকবেন এবং বিপিএল এর নিলামে তার প্রাইসটাও যদি চড়া হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। আপনাদের এই চারজনের পারফরমেন্স ওভারঅল এবারের এশিয়া কাপে কেমন লেগেছে সেটা জানিয়ে নিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে বিপিএল এ কার কত দাম উঠতে পারে সেরকম কোনো প্রেডিকশন কি আপনারা দিতে পারেন কিনা জানিয়ে দিন, এবং কোন দল তাদেরকে নিলে বেশি উপকৃত হবে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।